আমরা আওয়ামী লীগের 15 বছরে আমরা দেখতাম যে অন্য মন্ত্রীরা ঠিক পারতেছে না, প্রধানমন্ত্রী পারতেছে। আপনার কাছে কি মনে হয় যে বিএনপির জনপ্রিয়তা কমছে এবং বিএনপির জনপ্রিয়তা কমার মূল কারণ তারা যেটা বলছেন সেটা হচ্ছে যে বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে? আমি আপনার কাছে জানতে চাই আপনিও এটা মনে করেন কিনা যে বিএনপির জনপ্রিয়তা কমছে? এটি একটি অংশ বলছে, যারা আমরা দেখতে পাচ্ছি যারা সংসদে বিরোধী দল হিসেবে রয়েছে তাদের একটি অংশ গণমাধ্যমে এই কথা বলছে, এমনকি সংসদও এটি বারবার বলছে। কিন্তু দেশের সার্বিকভাবে যদি আমি মনে করি যে মানুষ সেরকম বলছে বলে আমার কানে এখনো পর্যন্ত এটি আসেনি। তবে আপনি যেটি বলেছেন এটি ধরেন সার্জিস আলম সহ জামাত ইসলামের একটি পক্ষ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আমরা বলে থাকি, তারা কিন্তু এটি বলছে, এটি আমি কোনোভাবে অস্বীকার করছি না। নাসির, আপনি কি সংসদের বাইরে বা বিরোধী দলের কারো ছাড়া কারো কাছে আপনি শুনেন নাই যে আপনাদের জনপ্রিয়তা কমছে? সরকারের বিভিন্ন কাজ বা বিভিন্ন বিষয় নিয়ে মানুষজনের মধ্যে আলোচনা সমালোচনা থাকবে, বা তৃতীয় বিশ্ব রাষ্ট্র হিসাবে এটি খুবই স্বাভাবিক একটি বিষয়। অনেকজনই বলেছেন সরকারের কয়েকটি বিষয় নিয়ে বলেছেন এটি না করলেও সব থেকে ভালো হতো, বা এটি এভাবে করলে আরেকটু বেশি ভালো হতো, এরকম কথাবার্তা আমার কানে অনেকবারই এসেছে বলে আমার মনে হচ্ছে। নাসির, আমি কিন্তু কোনো মার্জিনে বলছি না, আমি সব জানতে চাইছিলাম যে আপনার কাছে এটি কানে আসছে কিনা। আপনার কথা এটি পরিষ্কার, আপনার কানেও এটি আসছে, কারণ আপনার বন্ধু বান্ধব বলছেন যে এই মন্ত্রীর কথা, আপনিও কিছু সমালোচনার কথা বললেন। আমার ওপিনিয়ন, আমি সবকিছুর জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করি, যিনি চেয়ারে থাকেন তাকে দায়ী করি সবকিছুর জন্য। কোনো মন্ত্রণালয় যদি ফেল করে, কোনো প্রতিশ্রুতি যদি বাস্তবায়িত না হয়, কোনো স্বজন প্রতি যদি ঘটে, সেটা প্রধানমন্ত্রীর দায়। যা কিছু খারাপ সবকিছু তারেক রহমানের দায়। এটা হচ্ছে আমার বিবেচনায়, আর কি আমার ছোট বিবেচনায়। বিএনপি প্রতিশ্রুতি পালনের ক্ষেত্রে কি যা প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল, আমি যদি 1 বছরের একটা টাইমলাইনও ধরি, তো সেই ক্ষেত্রে বিএনপি ঠিক জায়গায় আছে? 1 বছর আগে বিএনপি জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেসব জায়গায় ঠিক জায়গায় আছে কিনা? না, এখন তো আপনি 1 বছরের মার্জিন বলেছেন, তো যেহেতু বয়স 4 মাস, আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারের ইতিবাচক সদিচ্ছা রয়েছে যে কাজগুলো করার বিষয়ে। যেমন আমি শুনেছি যে ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় ছিলেন তখন আপনাদের কথা ইউনূস সাহেবরা বেশি বেশি শুনতেন, তাই না? মানে আপনাদের অনেক প্রভাব ছিল, ব্যাপারটা কি এরকম? ঠিক আছে, আমি একটু বলি ভাই। না, এরকম না। ব্যাপারটা হচ্ছে দিন শেষে প্রশাসন বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, তারা ক্ষমতার দিকে ঝুঁকে থাকে। এবং এই ক্ষমতাটা আপনি যদি দেখেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা না, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও অনেকে বলার চেষ্টা করে যে জামায়াত শক্তিশালী ছিল, অনেকে বলার চেষ্টা করে যে সমন্বয়করা বা এনসিপিতে যারা ছিল তারা ক্ষমতাশালী ছিল, কিন্তু ব্যাপারটা এরকম করে ওয়ার্ক করে নাই। কারণটা হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেই জায়গায় সবচেয়ে বেশি তাদের ম্যান পাওয়ার আছে, তারা সেই ক্ষমতাটা খাটানোর চেষ্টা করেছে। প্রত্যেকটা জায়গায় তাদের দীর্ঘ সময় ধরে রাজনীতি করার কারণে প্রত্যেকটা জায়গায় তাদের প্রতিনিধিত্ব আছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রশাসন থেকে শুরু করে যারা স্টেক হোল্ডাররা আছে তারা মনে করতো সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি তো ক্ষমতায় যাবে, সো বিএনপি যদি নাও চাইতো প্রশাসন ওই দিকে ঝুঁকে থাকতো। একজন ডক্টর ইউনূস কিন্তু একজন ডক্টর ইউনূসের কথা, আচ্ছা উনি যেহেতু নাই, আমি আপনার কথাই শুধু বলি। জনাব সার্জিস আলম আজকে কত 2026-এর 16 জুন, তো 2026-এর 16 জুনে সার্জিস আলম যতটুকু ক্ষমতাশালী, 2025-এর 16 জুন কি তার চেয়ে অনেক বেশি ক্ষমতাবান ছিলেন না? আমি শুনেছি জনাব সার্জিস আলম কোথাও ফোন করলে সেইটি বাস্তবায়িত হইতো খুব দ্রুত। আমি শুনছি, এটা আমার শোনা কথা, আমি জানি না ঠিক। না ভাই, আসলে এরকম অনেক কিছু শোনা যায়। না, আপনার কাছে কি মনে হয়? আপনি বলেন যে আপনার কাছে কি মনে হয়? আমি তখনও একদম যেটা খুবই ইমার্জেন্সি একটা জায়গায় প্রয়োজন, একটা ইনজাস্টিস হয়ে যাচ্ছে, তখনও আমি আমার জায়গা থেকে ওই জায়গায় কথা বলেছি। যদি প্রয়োজন হয় এখনো কথা বলি, তখনও যেরকম আমি রেসপন্সটা পেতাম, আমি খুবই কম জায়গায় কল দেওয়ার চেষ্টা করতাম, কারণ এগুলোকে বিভিন্ন খাতে প্রবাহিত করা হতো এবং আমরা এগুলো অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছি, কারণ পূর্বে আমাদের এই রাজনৈতিক অভিজ্ঞতাটা ছিল না। তো এখনো যদি এরকম কোথাও মনে হয় আমরা যোগাযোগ করি,
প্রশাসনে বা বিভিন্ন জায়গায় যদি আমাদের দাবিটা ন্যায়সঙ্গত হয়, আমরা ওইটুকু পজিটিভ রেসপন্স পাই আমাদের জায়গা থেকে। তবে তখনও এরকম কিছু কর্মকর্তা কর্মচারী ছিল যারা মানে আমাদের অনেক কিছুকে হয়তো পজিটিভলি নিত না, হয়তো বা তার সাথে একটা আওয়ামী লীগের সংশ্লিষ্টতা বা কিছু ছিল, এমন হতে পারে, বা এমন অনেকেই আছে যাদের সাথে হয়তো আমাদের মতাদর্শিক পার্থক্য থাকতে পারে, দলীয় পার্থক্য থাকতে পারে, এমন কিছু মানুষ তখনও ছিল, এখনো আছে। ওই প্রশ্নটা কে করি যে আপনি খুব আলোচিত হয়েছিলেন যে আপনি 150 গাড়ি নিয়ে একটা শোডাউন করেছিলেন, এবং সেই ক্ষেত্রে কি এই টাকাগুলি কি অন্য মানুষ দিয়েছে, মানে অন্য মানুষ দিয়েছিল, আপনার পকেট থেকে দিতে হয়েছিল? মানে আপনি তো তারপর আপনি ইলেকশন করেছেন, তাহলে আপনার তো অনেকগুলি টাকা আসলে ব্যয় হয়েছে, মানে এইটা দিয়ে কি আপনি লোনের মধ্যে আছেন? কারণ আপনাকে অনেক ধরনের শোডাউন শো অফ করতে হয়েছে সেই সময়, আপনি যেহেতু, তো সেটার মধ্যে কি আপনি লোনে আছেন, জমি বিক্রি করেছেন, কি মানে কি করেছেন আসলে? মানে এটা আসলে ভাই আমি তখন বাসায় যাই, এটা আমার কাছে এখন মনে হয় আর কি, আমি যদি এই অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে আগে যেতাম তাহলে হয়তো আমার প্রসেস ওটা হতো না, অন্য একটা হতো। কিন্তু ওইখানে আমাদের ওই দিন আসলে একটা ইফতার পার্টি ছিল, এবং আমার পার্টি তৈরি হওয়ার পরে, অভ্যুত্থানের পরে আমি প্রথম তখন বাড়িতে গিয়েছিলাম, আমার গ্রামের বাড়িতে। তো পুরো রংপুর বিভাগের যারা এনসিপি শুভাকাঙ্ক্ষী ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছিল, আমার 5 উপজেলার, এমনকি সবাই তো এটা ভেবে নিয়েছিল পার্টি হয়েছে আমি নির্বাচন করব। সো আমার আসনের অনেক শুভাকাঙ্ক্ষী মিলে প্রায় 100টার মতো গাড়ি ছিল, যেগুলোকে মিডিয়া বিভিন্ন ভাবে বাড়িয়েছে। যাই হোক, বিভিন্ন রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী বা যারা আমাদের এনসিপি নেতাকর্মী আছে তারা তাদের মতো করে ম্যানেজ করে নিয়ে এসেছিল। প্রত্যেকটা মাইক্রো, মানে ওটাতে একটা জেলার, আমার পঞ্চগড় জেলার এক প্রান্তে এসেছিল, আমার উপজেলা পর্যন্ত গিয়েছিলাম, তো একটা মাইক্রো ভাড়া ছিল 5000 করে। তো এটা আমি আমার ফেসবুক পোস্টে বলেছিলাম, আমার মাইক্রো ভাড়া দিতে হয়েছিল 1 লাখের মতো, আর ইফতারটাতে আমাদের খরচ হয়েছিল প্রায় 1 লাখের মতো। ওকে, গ্রামের ইফতার যেরকম, আপনি বলছিলেন যে আপনি একটু যদি দ্রুত শেষ করেন, কারণ আমি শেষ করি। তো ওইটা আসলে ছিল টোটালি ওই খরচটা পারিবারিক ভাবে। আর আপনি নির্বাচনের যেটা বললেন, নির্বাচনে আসলে সত্যি কথা বলতে আমার নির্বাচন হলো 12 ফেব্রুয়ারি। 1 থেকে 4 ফেব্রুয়ারি আমি আমার ইউনিয়ন এবং ওয়ার্ডের যারা নেতাকর্মী ছিল তাদের একটা ওই চা খরচ হয়, তারা ওই নাসির ভাই বলতে পারবে, আপনিও দেখেছেন যে তারা একটা ওই ছোট করে প্রত্যেক ইউনিয়নে একটা অফিস বানায়, কাপড় দিয়ে ওইখানে চা খায়, ওই চায়ের বিল হয়। তো আমি এটা দিতে পারি নাই দেখে আমার প্রচারণায় আমি ওই টাইমে বিশাল একটা ঘাটতির মধ্যে দিয়ে গিয়েছিলাম, মানে প্রচারণাটা পিছায় গেছিল। তো পরবর্তীতে আমি কিছু পারিবারিকভাবে ম্যানেজ করি, কিছু শুভাকাঙ্ক্ষীকে আমি মেসেজ দেই যে আমার তো 5 বছর একটা নির্বাচন, আমাকে এখানে একটু হেল্প করলে ভালো হতো, এরকমের মধ্য দিয়ে গিয়েছি। এবং আমার কাছে মনে হয় আমার অপোজিশনের প্রার্থী যত খরচ করেছে আমি তার 5 ভাগের 1 ভাগও করতে পারি নাই। এবং তারপরও সর্বশেষ 2 দিনে একটা বড় খরচ হয় নির্বাচনে, ওইটার জন্য আমার বেশ ভালো একটা ঋণ করতে হয়েছে, যেটা আমার শোধ করতে অন্তত 2 বছর লাগবে। ওকে, আমি শুধু মানে ওই লেজের প্রশ্নটা করি আর কি, যেসব শুভাকাঙ্ক্ষীরা আপনাকে 80টার মতো গাড়ি জোগাড় করে দিয়েছিলেন একদম হঠাৎ করে, সেই শুভাকাঙ্ক্ষীরা কি এখনো আসেন? মানে আমি আপনাকে বলি যে ওই সময় তো আসলে এনসিপি হয় নাই, যারা আপনাকে গাড়ি দিয়ে হয়েছিল ভাই, এনসিপি হওয়ার পরে গিয়েছিল, এনসিপি হওয়ার পরের ঘটনা এটা, তাই না? মানে 27 ফেব্রুয়ারি 2025-এর পরের ঘটনা এটা। জি, এটা আমি এপ্রিলে গিয়েছিলাম। সরি মাই ব্যাড। তো ওরা কি এখনো আপনার শুভাকাঙ্ক্ষী আছেন? মানে তারা কি, মানে আপনি, ভাই আমি জাস্ট আপনাকে একটা एग्जांपल দেই, কেন আমি এই কথা বললাম, আমি আপনাকে শেয়ার করি, আপনার ঠিক আছে ভাই, আমি আপনাকে শেয়ার করি। আমি জনাব হাসনাত আব্দুল্লাহ বর্তমান এমপি, তাকে বলতে চেয়েছিলাম যে আপনি তো এখন এত গাড়ি চড়েন, তো উনি আমাকে জানতে চেয়েছিলেন যে আপনি জার্মানিতে এখানে কি গাড়ি চড়েন, জার্মানিতে কি গাড়ি চড়েন, এবং উনি আমাকে বলেছিলেন যে 1000 খালেদ মহিউদ্দিন আছে, বা হাজার বা শয়ে খালেদ মহিউদ্দিন আছে যারা গাড়ি দিবেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে জানতে চাই যে এই যে 80টি গাড়ি যে আপনার, তারা কি এখনো আপনার সেরকমই শুভাকাঙ্ক্ষী কিনা? আপনি চাইলে ভাই এর চেয়েও মানে বেড়েছে এটা। যদি আমি বলি আপনাকে, আমার 80টা গাড়িতে মানুষ আসতে পারে 10 জন করে, মাইক্রোগুলাতে 800 জন। আমি পঞ্চগড় আমার শুধু এক আসনে ভোট পেয়েছি 1,68,000। আমি আপনাকে বলেছি যে শুধু আমার আসন না, আমার জেলা না, পুরো রংপুরের যারা এনসিপির ওই মুহূর্তে করতে আগ্রহী ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছিল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মানে হয়তো আমি আমার জায়গা থেকে এটা এখন ফিল করতে পারি না, কিন্তু আপনিও আপনার জায়গা থেকে হয়তো এই জিনিসটাকে ফিল করতে পারবেন না, কিন্তু তাদের যে একটা ক্রেজিনেস ছিল, যে একটা অভ্যুত্থান হয়েছে, সেখানে সামনের সাইডে তাদের একজন বন্ধু আছে, তাদের একজন আত্মীয় আছে। তো আমি মনে করি যে 1,68,000 হয়েছে 800 থেকে, এই
সংখ্যাটা এখন আরো অনেক বেশি। না, এবং 800 মানে কি, তারা সরাসরি যারা আমাকে- যারা গাড়িতে চড়ে এসেছে তারাই তো শুধু আপনার ভোটার নন, অনেকেই থাকতে পারেন মাঠে ময়দানে, অনেকেই জড়ো হয়েছিলেন শুধু যারা গাড়িতে। ওই আপনি হিসাবটার দেখেন না, ওই হিসাবটার 800 আর তুলনায় একটু 1,68,000 ওই হিসাবটার তুলনায় একটু স্ট্যাটিস্টিক্যাল জার্গন হলো, কারণ হচ্ছে যে না কারণ না না, যাবে ভাই, কারণ 1,68,000 আর যদি 800 কম্পেয়ার করি হয়তো 180 ভাগের 1 ভাগ এসেছে। সো আপনার তো আপনি মানে যেই উপসংহারে আসতে চাইছিলাম যে আপনার শুভাকাঙ্ক্ষীরা বা আপনাকে যারা সমর্থন করছে তাদের সংখ্যা আসলে আছে। ওই সময়টার চেয়ে এখন একটু বেশিই হবে, কম হবে না। বেশি আছে। জনাব সার্জিস আলম, আপনার কাছে আসতে চাই যে আপনারা কোনো বিষয়ে প্রতিবাদ করার ক্ষেত্রে মানে আপনারা বলতে এনসিপি পিক এন্ড চুজটা করেন বলে অনেকে অভিযোগ করে থাকেন, যেমন হাম্মের এই প্রভাব, অসুস্থ হওয়া, শিশুর মৃত্যু, সেটাতে নিশ্চয়ই গত সরকারের দায় থাকতে পারে, সেগুলি আপনারা কাভার আপ করেন কিনা? মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে আপনারা নীরব থাকেন, এরকম কোনো ব্যাপারে আপনারা কথা বলেন, কোনো ব্যাপারে আপনারা কথা বলেন না, এই পিক এন্ড চুজটা আপনারা কীভাবে ঠিক করেন? এটা কি আপনারা জামাত ইসলামী দ্বারা প্রভাবিত হন, বা অন্তর্বর্তী সরকার বলে যারা ছিল ডক্টর ইউনূস সরকারকে বেশি প্রোটেক্ট করতে চান? কোনটা বেশি আপনাদের মধ্যে কাজ করে যদি করে থাকেন? না ভাই, এটা আসলে ব্যাপারটা কি, এই কথাটা ধরেন এখন আমরা যে জিনিসটা দেখি যে কোনো একটা ইস্যু কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে কিংবা কোনো কিছু মানুষের কাছে অনেক বেশি পৌঁছায়। আপনি দেখবেন যে এমন কিছু কিছু মানুষ বলে এই বিষয়টা তো ভাইরাল হয়ে গেছে, তুমি দেখো নাই, ওইটা তার কাছে তার টাইম লাইনে হয়তো ওটা ভাইরাল মনে হচ্ছে, কিন্তু হয়তো আমার টাইম লাইনে দেখবেন আসেই নাই। আর জাতীয় যে বিষয়গুলা, জাতীয় বিষয়গুলোতে এনসিপি প্রত্যেকটা বিষয়ে এনসিপি যেটা অবস্থান সেটা জানায়, এবং সংসদ থেকে শুরু করে আপনি যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তির কথা বললেন, এটা নিয়ে আমাদের জনাব নাহিদ ইসলাম এটা সংসদে কথা বলেছে, বিরোধী দল থেকে এটার জন্য নোটিশ দেওয়া হয়েছে বারবার, এই আলোচনা কেন এখন পর্যন্ত শুরু হচ্ছে না? বিরোধী দল থেকে নোটিশ দেওয়া হয় নাই। বাংলাদেশের একজন সংসদ সদস্য রুমিন ফারহানা এটা নিয়ে কথা বলতে চেয়েছিলেন, তো কথা বলতে চাইলে 5 জন লাগে নোটিশ দিতে, উনি গ্যারান্টি দিয়ে বলেছেন যে বিরোধী দল থেকে উনি 4 জন কাউকে পান নাই, না এনসিপি থেকে না জামায়াত থেকে। যে বেনজির আহমদ গ্রেফতার হয়েছেন সেটিতে আপনার বিশ্বাসযোগ্য হয়নি? স্বরাষ্ট্রমন্ত্রী তো সংসদে বলেছেন বেনজির আহমেদ গ্রেফতার হয়েছেন দুবাইতে, সেটি বাংলাদেশের সংসদে বলা হয়েছে, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল আন্তর্জাতিক আদালতে তিনি এই অপরাধ করেছেন, এটাতে করা হবে, এটির সাথে এটি সম্পর্ক না। আমি বলতেছি হচ্ছে যে পেটি ক্রাইমের ক্ষেত্রে, যেমন ধরেন আমি যদি আগামীকাল শুনি জনাব সার্জিস আলমকে, না সার্জিসকে আমি উদাহরণ দিতে চাই না, আমি মনে করেন যে কোনো একটা লোককে, জনাব ককে আটকে রাখা হয়েছে, পুলিশ পরিবার থেকে বলল, পরে পুলিশ আমাকে বলল ওর কাছে 50টা গ্রেনেড, 25টা মেশিন গান, 30টা এটা পাওয়া গেছে, এটি আমি ঠিক বিশ্বাস করতে পারবো না। মানে এই জায়গায় আমার একটু বিশ্বাসযোগ্যতা একটু কমেছে। আবার আমি মাঝখানে একটু বলে রাখি জানুন আছে, মানে ব্যাপারটা এরকম যেটা এটা কাফকায়েস, এটা কিন্তু এমন না যে এই ঘটনা ঘটে নাই। বাংলাদেশে 63টা জেলায় একসাথে বোমা হামলা হয়েছে, বাংলাদেশে কিন্তু আসলে এই কি বলে সিনেমা হলে বোম মারা হয়েছে, যিনি জজ সাহেব আছেন তাকে আসলে বোম মারা হয়েছে চাকরি করার সময়, তারপরে ধরেন এরকম অনেকগুলি ঘটনা ঘটেছে যে ইলেকশন নিয়ে নানা ধরনের কথা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে বলছিলেন যে ইতিহাসের সেরা নির্বাচন আমাদেরকে উপহার দিচ্ছেন। আবার আমি জনাব মামুনুল হককে ইন্টারভিউ করছিলাম বাংলাদেশ খেলাফত আন্দোলনের, উনি আমাকে একদম স্পষ্ট বলছেন যে উনাকে আসলে নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে। আমি জানতে চেয়েছিলাম যে আপনার জোট সঙ্গীরা কেন এটা নিয়ে কথা বলেন নাই, উনি বলছেন যে বলেন নাই। মানে আপনার কাছে কি মনে হয় যে আসলে এইবারের ইলেকশনের মানে কে জিতবে কে হারবে এই ব্যাপারটার বেশ কিছু অংশ টেবিলে ঠিক করা হয়েছিল বা অন্যরা ঠিক করেছে? এটা মানে আমি আসলে যেই বিষয়টা একদম স্পষ্ট আমার ধারণা নেই, আমি ওইটা নিয়ে একদম স্পষ্ট একটা অপিনিয়ন দিয়ে দিব, এটা শুধু আমি রাজনৈতিক ভাবে একটু প্রিভিলেজ থাকার জন্য এটা আমি করতে চাই না। কিন্তু এখানে এবার যেটা হয়েছে যে ওই যে মানে গড়পড়তা পুরো ইলেকশনটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। এটি শেষ প্রশ্ন। ছাত্রদল ও যুবদলের জনপ্রিয় নেতাদের প্রধানমন্ত্রী গাড়ি বহরের সামনে পেছনে পাশে দৌড়াতে দেখা যায়, এই দৌড়টা আসলে কেন? মানে এই দৌড়টা কি বাধ্যতামূলক? বিশেষ করে ছাত্রদলের শীর্ষ নেতাদের এই দৌড় দেখে কষ্ট পাওয়ার কথা যেন সার্জিস আলমও বলেছেন। মানে এইটা আসলে কেন? মানে ইট লুকস অড, মানে কেসেস আপনার কাছে কি মনে হয়? না, এটি আসলে বিভিন্নভাবে ডিফাইন করা যায়, মানে যার যেরকম দৃষ্টিভঙ্গি সেরকম ভাবে বলে। বাংলাদেশে আরো অনেক রাজনৈতিক দলের নেতাদের পিছনে
এটা আপনি যদি নেগেটিভলি দেখেন তাহলে আপনার কাছে নেগেটিভ, আপনি যদি মনে করেন যে আপনি পজিটিভলি দেখছেন এটা, তাহলে আপনার কাছে দৃষ্টিভঙ্গিটা পজিটিভ। তবে আমি মনে করি, ধরেন আমাদের দলের সর্বোচ্চ নেতা যখন কোন একটি প্রোগ্রামে আসেন, তখন অনেক নেতাকর্মীরা থাকেন, অনেক অনেক ভিড় থাকে, তখন নেতাকর্মীদেরকে একটু স্থির করার জন্য অনেক সময় শীর্ষ নেতারা পরিস্থিতি ঠিক করার জন্য অনেক সময় দৌড়ান, বা এটাও হতে পারে, বা অনেক সময় হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য হতে পারে। আমি এটার মধ্যে খারাপ বেশি নেগেটিভিটি দেখি না। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার, কিন্তু আমাদের দর্শকদের মধ্যে অনেকে এটা প্রশ্ন করেছেন যে মানে আমার তো বয়স হইতেছে, মানে একটু মনে কম থাকে, এই প্রতিমন্ত্রীর ছেলের নামে ইউনিয়নের নাম কেন দিছিল, এটার জবাব কি আপনি দিছিলেন? মানে আমি ঠিক শুনি না। জনাব নাসির, আপনি কি একটু কিছু বলবেন যে মানে এটা কেন হয়েছে, এটা এরকম? এটা আমাদের একজন দর্শক আমাদেরকে মনে করে দিয়েছেন অনেকবার এটা বলে যে আচ্ছা, এটি প্রতিমন্ত্রী মহোদয় গতকাল সংসদে 300 বিধিতে বক্তব্য দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, উনি ওনার বাবা মায়ের নামে হচ্ছে পূর্বের প্রতিষ্ঠানগুলোর নামের প্রস্তাব এসেছিল, সেগুলো উনি বিনয়ের সাথে না করেছেন, এমনকি দেন নাই, সেরকম পরিস্থিতিগুলো ঘটেছে। এটি হচ্ছে আমাদের মনে রাখতে হবে, যেহেতু দলের শীর্ষ নেতা এরকম করে চিন্তা করছেন, এরকম পলিসিতে যাচ্ছেন।